আচ্ছা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের বিন্যাস ও সমাবেশ এই রিলেটেড যতগুলা শর্টকাট ট্রিক্স আছে সেগুলা নিয়ে আলোচনা করব। ঠিক আছে ভাইয়া? তাহলে চলো দেরি না করে শুরু করে দেই। আচ্ছা, প্রথমে যে শর্টকাটসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধরো আমরা ধরে নিলাম যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে। ঠিক আছে? n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস আছে। ঠিক আছে? এর মধ্যে থেকে আমি যদি p সংখ্যক নির্দিষ্ট বস্তু p সংখ্যক নির্দিষ্ট বস্তু আলাদা করে ফেলি, p সংখ্যক নির্দিষ্ট বস্তু আলাদা করে ফেলি। ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে আমার বিন্যাসটা হবে n মাইনাস p প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল ইন্টু পি ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম যে n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে যদি p সংখ্যক নির্দিষ্ট জিনিস আলাদা করে ফেলি সেই ক্ষেত্রে আমার বিন্যাসটা হবে n মাইনাস p প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু পি ফ্যাক্টোরিয়াল। এটাকে ফ্যাক্টোরিয়াল চিহ্ন বলে। ঠিক আছে? আচ্ছা, এখন n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তু হতে p সংখ্যক নির্দিষ্ট বস্তু আলাদা করে হয়েছে বিন্যাস। আর যদি আলাদা আহ, না করে বা এই p সংখ্যক বস্তু যদি আলাদা না করি, আবার p সংখ্যক বস্তু একত্রে না রেখে বিন্যাসটা কি হবে? এখন আবার পি সংখ্যক বস্তু একত্রে না রেখে বিন্যাসটা হবে কিভাবে বলতো? জাস্ট তুমি এই যে এন যেটা আছে তুমি এন থেকে এটা টোটালটা বাদ দিয়ে দিবা। কিভাবে? যেমন এন ফ্যাক্টোরিয়াল মাইনাস এই যে টোটাল যেটা আছে সেটা এখন বাদ চলে যাবে। এন মাইনাস পি প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল ইন্টু পি ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে ভাই, বুঝতে পারছো? তাহলে প্রথম আমাদের কি ছিল যে এন সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে পি সংখ্যক নির্দিষ্ট বস্তু যদি একত্র করে আলাদা রেখে বিন্যাস করি তাহলে সেক্ষেত্রে বিন্যাসটা হবে এন মাইনাস পি প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল টু পি ফ্যাক্টোরিয়াল। আবার যদি পি সংখ্যক বস্তু একত্রে না রেখে বিন্যাস করি তাহলে সেক্ষেত্রে হবে এন ফ্যাক্টোরিয়াল মাইনাস এন মাইনাস পি প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু পি ফ্যাক্টোরিয়াল। এখন একটা ম্যাথ করলে মোটামুটি আমাদের আইডিয়াগুলো ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে চলো ম্যাথ করি একটা। তো ম্যাথটা কি বলছে দেখো, যে এইখানে আহ, একটা ওয়ার্ড দিছে সেটা হচ্ছে ডটার, DAUGHTER, ডটার। ঠিক আছে? ডটার একটা ওয়ার্ড দিছে। হুম, এখানে বলছে যে এই ডটার ওয়ার্ডটিতে ভাওয়েল বা স্বরবর্ণ ভাওয়েল গুলো একত্রে না রেখে কতভাবে বিন্যাস করা যায়। ঠিক আছে? কতভাবে বিন্যাস করা যায়। ঠিক আছে? কতভাবে বিন্যাস করা যায়। আচ্ছা, এখন যদি আমরা ডটার ওয়ার্ডটিকে একটু বিশ্লেষণ করি, একটু ভালো করে আমরা লিখি DAUGHTER, ডটার। ঠিক আছে? এটা হলো আমাদের ওয়ার্ড। আচ্ছা, এখানে ভাওয়েল আছে কয়টা? এখানে স্বরবর্ণ কয়টা আছে ভাইয়া? এখানে স্বরবর্ণ আছে ভাইয়া তিনটা। ঠিক আছে? আর কনসোনেন্ট কয়টা আছে বা ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? পাঁচটা। টোটাল বর্ণ কয়টা? তিন আর দুই পাঁচ, তিন আট। ঠিক আছে? ওকে। তাহলে এখানে যদি এখন তোমাকে বলে যে যদি স্বরবর্ণগুলাকে একত্রে রেখে স্বরবর্ণ একত্রে ভাওয়েল একত্রে রেখে বিন্যাস, সেক্ষেত্রে বিন্যাসটা কি হবে? ভাওয়েল একত্রে রেখে যদি আমি বিন্যাসটা করি সেক্ষেত্রে আমার বিন্যাস হবে টোটাল ওয়ার্ড কয়টা? আটটা। তাহলে এইট ফ্যাক্টোরিয়াল মাইনাস, আচ্ছা পি, পি মানে কি? ভাওয়েল কয়টা? তিনটা। থ্রি ফ্যাক্টোরিয়াল না, প্লাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল ইন্টু থ্রি ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে ভাইয়া? এটা তো ঠিক আছে।
ওকে, তাহলে এটাকে যদি আমরা অ্যান্সার করি তাহলে এখানে আসে 4320। তার মানে এখানে এতভাবে 4320 ভাবে এটাকে বিন্যাস করা যায়। আর যদি বলে যে ভাওয়েল একত্রে না রেখে বিন্যাস, ভাওয়েল একত্রে না রেখে, ঠিক আছে, ভাওয়েল একত্রে না রেখে এই ক্ষেত্রে বিন্যাসটা কি হবে? এই ক্ষেত্রে বিন্যাসটা হবে এই যে টোটাল যে এন, এই 8 ফ্যাক্টোরিয়াল থেকে বাদ যাবে এই যে উপরেরটা, তাহলে কত বাদ যাবে? 4320, এটা বাদ যাবে। তাহলে এটা যদি আমরা অ্যান্সার করি তাহলে এখানে আসবে 36,000 বার। ঠিক আছে, ভাইল একত্রে না রেখে বিন্যাস হবে 36,000 বার। তাহলে ভাই বুঝতে পারছো তো প্রথম যে শর্টকাট টেনে আমরা আলোচনা করলাম, তো এইভাবে এগুলা মিলাই দিবা। ওকে, তাহলে চলো এখন পরবর্তীতে আমরা অন্য অন্য শর্টকাট গুলাতে যাই। আচ্ছা, এখন আমরা অনেকগুলা শর্টকাট নিয়ে একসাথে আলোচনা করবো। ঠিক আছে, অনেকগুলো শর্টকাট এবং প্রত্যেকটার জন্য এক একটা রুলস আছে, সেগুলো আমরা একটু ভালো করে দেখবো। যেমন আমি কয়েকটা লিখি এক এক করে, জাস্ট তোমরা একটু দেখতে থাকো সেগুলা। সেটা হচ্ছে যে আচ্ছা, ভোট দেওয়ার উপায়। যদি কখনো ভোট রিলেটেড ম্যাথ আসে, ঠিক আছে, ভোট দেওয়ার উপায়, এটা কি হবে? এটা হবে তোমার আহ, যে কয়েকজন প্রার্থী থাকবে, প্রার্থী টু দি পাওয়ার ভোটার। ঠিক আছে, প্রার্থী টু দি পাওয়ার ভোটার। ভোট দেওয়ার উপায় কি হবে? প্রার্থী টু দি পাওয়ার ভোটার। আচ্ছা, এর পরবর্তীতে দেখো আরেকটা। আচ্ছা, চিঠি কিভাবে তুমি কতভাবে পোস্ট বক্সে ফেলাতে পারবে, মানে চিঠি পোস্ট বক্সে ফেলার উপায়। চিঠি পোস্টে ফেলার উপায়, তাহলে কি হবে? পোস্ট বক্স, এখানে হবে পোস্ট বক্স, আর এখানে হবে চিঠি টু দি পাওয়ার হবে চিঠি। ঠিক আছে, এই প্রত্যেকটাই কিন্তু ভাই এক একটা শর্টকাট ট্রিক্স। ঠিক আছে, তুমি এটা অনেক ইউজ করতে পারো, যেটা এমসিকিউতে ইউজ করার জন্য খুবই ভালো একটা টেকনিক। ঠিক আছে, আচ্ছা, এখন হচ্ছে মুদ্রা কিভাবে তুমি কত প্রকারের দান বাক্সে ফেলতে পারবে। তার মানে মুদ্রা রিলেটেড, মানে মুদ্রা দান বাক্সে। আমি একটু শর্ট করে লিখি, মুদ্রা দান বাক্সে ফেলার উপায়। মুদ্রা দান বাক্সে কতভাবে ফেলা যাবে? এখানে হবে দান বাক্স টু দি পাওয়ার মুদ্রা। ঠিক আছে, মুদ্রা দান বাক্সে ফেলার উপায় হবে দান বাক্স টু দি পাওয়ার মুদ্রা। আচ্ছা, এর পরবর্তীতে যেটা আসছে সেটা হচ্ছে টেলিফোন গ্রাহকের সংখ্যা। ধরো কোনো একটা সিম কোম্পানির টেলিফোন গ্রাহক কয়জন আছে, টেলিফোন গ্রাহকের সংখ্যা সেটা হবে 10 টু দি পাওয়ার ডিজিট, 10 টু দি পাওয়ার ডিজিট। ঠিক আছে ভাইয়া, আচ্ছা তাহলে চলো পরেরটা দেখি আমরা। এটা হচ্ছে খেলার ফলাফল, মানে কোনো একটা খেলা, এটার ফলাফল কি হতে পারে? খেলার ফলাফল। আচ্ছা, একটা খেলায় কি হইতে পারে? হার জিত আর ড্র হইতে পারে। তাহলে এর জন্য আমরা লিখছি এখানে 3, আর এখানে হবে কি? ম্যাচ সংখ্যা, কতগুলা ম্যাচ হয়েছে, 3 টু দি পাওয়ার ম্যাচ। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তীতে যেটা হচ্ছে পুরস্কার বিতরণী করার উপায়। পুরস্কার বিতরণী, পুরস্কার বিতরণী করার ক্ষেত্রে কি হইতে পারে? এখানে হবে যে কয়জন প্রার্থী ছিল, যে কয়জন প্রার্থী ছিল, আর হবে হলো পুরস্কার। ঠিক আছে, পুরস্কার। আচ্ছা, এরপরে কোনটা আছে? আমার কাছে এই যে লাস্টে যেটা লিখবো, এটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে তালা না খোলার উপায়ের সংখ্যা। ঠিক আছে, তালা না খোলার উপায়, এটা কি হবে? তালা না খোলার উপায় সেটা হবে, এখানে হবে অক্ষর বা ডিজিট, অক্ষর, আর এখানে হবে উপরে হবে রিং, এখানে হবে রিং, আর এটার এই হবে -1। ঠিক আছে, তালা না খোলার উপায় হচ্ছে অক্ষর টু দি পাওয়ার রিং -1। আচ্ছা, এইখান থেকে আমি যতগুলো লিখলাম শর্টকাট, এর ভিতর থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি একটু লাল কালিতে দেখাই দিই কোনগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট। এই যে এটা চিঠি পোস্ট বক্স করা, ভোট দেওয়া, তারপরে তোমার মুদ্রা দান বাক্স করা, খেলার ফলাফল, আর হচ্ছে
তালা না খোলা। ঠিক আছে, এই পাঁচটা তোমরা একটু মনে রাখবা, এই পাঁচটা আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে কিছু একটু ম্যাথ করি রিলেটেড। আচ্ছা, দেখো কি বলছে একটা ম্যাথ, সেটা বলছে যে একটা পদ, মনে করো এটা একটা পদ, এই পদের জন্য আমার প্রার্থী আছে 3 জন। ঠিক আছে, 3 জন প্রার্থী, এখানে প্রার্থী আছে 3 জন, আর 6 জন লোক ভোট দিচ্ছে। 6 জন লোক ভোট দিবে, 6 জন লোক এখানে ভোট দিবে। কত প্রকারে ভোট দিয়ে যেতে পারে? তাহলে আমার এখানে ভোটের উপায় কি হইতে পারে? ভোটের উপায় হবে, আমরা কি পড়ছিলাম যে প্রার্থী টু দি পাওয়ার ভোটার, তাহলে এখানে প্রার্থী কয়জন? 3 জন, ভোটার কয়জন? 6 জন, তাহলে 3 টু দি পাওয়ার 6, এটার আনসার হবে 729 উপায়। ঠিক আছে, আচ্ছা, এখন আরেকটা ম্যাথ করব, সেটা হচ্ছে ধরো এখানে দান বাক্স আছে 4টা, এরকম। এখানে দান বাক্স আছে কয়টা? 4টা। আর তোমার মুদ্রা আছে কয়টা? 1, 2, 3, 4, 5। তার মানে এই 5টা মুদ্রা এই 4টা দান বক্সে কতভাবে ফেলা যেতে পারে? তাহলে এই ক্ষেত্রে আমার বিন্যাস কত হবে? 5টা মুদ্রা 4টা দান বাক্সে কত ভাগে ফেলা যেতে পারে? আমরা কি পড়ছিলাম যে দান বাক্স টু দি পাওয়ার মুদ্রা, তাহলে 4 টু দি পাওয়ার 5। এটা যদি আমরা সরল করি, তাহলে যেটা হবে সেটা তোমরা এখানে লিখে নিও। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর পরবর্তী তার একটা দেখবো, টেলিফোন রিলেটেড। ঠিক আছে, আহ, ধরো একটা শহরে টেলিফোন নাম্বার 5 অঙ্ক বিশিষ্ট। ঠিক আছে, একটা শহরে টেলিফোন নাম্বার 5 অঙ্ক বিশিষ্ট। একটা শহরের টেলিফোন নাম্বার হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট। তাহলে কতগুলা টেলিফোন সংযোগ দেওয়া যাবে? সুতরাং টেলিফোন সংযোগ দেওয়ার উপায়, সুতরাং টেলিফোন সংযোগ কত হবে? তাহলে আমরা শর্টকাটটা কি বলছিলাম? 10 টু দি পাওয়ার ডিজিট, তাহলে এখানে 10, 5 অঙ্ক বিশিষ্ট, 10 টু দি পাওয়ার 5। ঠিক আছে ভাইয়া, তাহলে দেখো আমরা এই রিলেটেড অনেকগুলো ম্যাথ করলাম এবং ওর সামনে শর্টকাট গুলো লিখছি। এইভাবে তোমরা হালকা প্র্যাকটিস করবা, তাহলে মোটামুটি দেখবো তোমাদের সব মোটামুটি ক্লিয়ার হয়ে যেতে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা কম্বিনেশন বা সমাবেশের কিছু একটা শর্টকাট ট্রিক্স দেখবো। সেটা হচ্ছে ধরো এন সংখ্যক বাহু বিশিষ্ট। ঠিক আছে, এন বাহু বিশিষ্ট, এন বাহু বিশিষ্ট বহুভুজের, ধরো এন বাহু বিশিষ্ট একটা বহুভুজ দেওয়া আছে। ঠিক আছে, এন বিশিষ্ট বহুভুজ দেওয়া আছে। 1 নম্বরে দিছে যে ত্রিভুজ সংখ্যা বা এন বাহুবিশিষ্ট বহুভুজ দ্বারা ত্রিভুজ গঠন করা যাবে। ত্রিভুজ গঠন করা যাবে কিভাবে? এন সি থ্রি, NC3। ঠিক আছে, 2 নম্বরে কি হবে? রেখার সংখ্যা বা কি পরিমাণ রেখা তৈরি হবে, রেখার সংখ্যা, রেখা হবে কি? NC2। আর 3 নম্বরে কি দেওয়া আছে? যে কর্ণ সংখ্যা, কর্ণ সংখ্যা কত হবে? ঠিক আছে, কর্ণ সংখ্যা কত হবে? সেটা হবে হলো রেখার সংখ্যা মাইনাস হবে আমার এন। ঠিক আছে, রেখার সংখ্যা মাইনাস হবে হলো এন। আচ্ছা, এখন যদি আমরা এই রিলেটেড একটা ম্যাথ করি, আচ্ছা, তাহলে দেখো বলছে যে এখানে একটা ম্যাথে যে 20 বাহু বিশিষ্ট, মানে এন এর মান দিয়ে দিছে 20, মানে 20 বাহু বিশিষ্ট একটা বহুভুজ দিয়ে দিছে। তাহলে 1 নম্বরে আমার ত্রিভুজ কয়টা তৈরি হবে? ত্রিভুজ কয়টা তৈরি হবে? ত্রিভুজ তৈরি হবে 20C3। রেখা কয়টা তৈরি হবে? 20C2। আর কর্ণ সংখ্যা কয়টা হবে? কর্ণ সংখ্যা কয়টা পাবো আমরা? 20C2 - 20। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শেষ শর্টকাট। তাহলে ভাইয়া আজকে আমরা মোটামুটি কি পারমুটেশন এবং কম্বিনেশনের কিছু কিছু শর্টকাট ট্রিক্স দেখলাম। মোটামুটি আমি বলতে গেলে বলতে পারি যে যতগুলা শর্টকাট ট্রিক্স আছে সবগুলো আমি তোমাদের দেখাই দিছি। তো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবা। এগুলো যদি তুমি যতবার প্র্যাকটিস করবা তত তোমার এগুলো একটু ইজি হয়ে যাবে তোমার কাছে। ঠিক আছে ভাইয়া, দেখো আমি ফার্স্টে পারমুটেশনের একটাই করলাম, দেখাই দিলাম কিভাবে একত্রে রেখে একত্রে না রেখে এগুলো তুমি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, আরো বিভিন্ন নমুনায় এগুলো তুমি এই শর্টকাটটা অ্যাপ্লাই করতে পারবা। এরপরে দেখো তোমাকে কিছু শর্টকাট দিয়ে দেওয়া হয়েছে, এগুলো মনে করে যে একটা মানে তৈরিকৃত শর্টকাট। ঠিক আছে, এটা তুমি জাস্ট খালি বসাবা, বসাই খালি মান বের করবা, তাইলেই হয়ে যাবে। এবং এর পরবর্তীতে
পদ্ধতিতে একটু ম্যাথ দেখালাম, তারপরে আবার এন সংখ্যক বহুভুজের ক্ষেত্রে কি কি হইতে পারে সেগুলো একটু দেখাই দিলাম। ঠিক আছে ভাইয়া? তাহলে তোমরা এগুলো একটু ভালোভাবে প্র্যাকটিস করবা এবং মনে সবসময় সাহস রাখবা। মনে একটা জিনিস মনে রাখবা, যে যত বেশি সাহসী সে তত দূর সামনে আগায়। ঠিক আছে ভাইয়া? তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।